আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। দায়সহ ইভ্যালি বিক্রি বা দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল রাসেলের। ব্রিফিংয়ে র্যাব দেনা পরিশোধের বিষয়ে নিশ্চুপ। নিজের যে সম্পদ, নিজের যে বিভিন্ন গ্রাহকদের টাকা, এইটা বর্তমান অবস্থায় উনি যে লায়াবিলিটিস ফেরত দিতে পারবেন, এটার ব্যাপারে তিনি সন্দিহান ছিলেন। করোনার ভুয়া সনদ দেয়া 2 প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল স্বাস্থ্য অধিদপ্তর। দেয়া হয়েছে বিমানবন্দরে পিসিআর মেশিন স্থাপনের দায়িত্ব আপোষের অভিযোগ। ভুলভ্রান্তি ছিল সেগুলি তারা সংশোধন করছে, করে তারপরে তাদের মুসলিকা নিয়ে তাদেরকে আমরা অনুমোদন দিচ্ছি। পেছনে অন্য কোনো রকম কালো কারসাজি রয়েছে কিনা সে ব্যাপারটা পরিষ্কার করা দরকার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। ধনী গরিব সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতে জানাবেন আহ্বান। পরীক্ষার সনদের প্রক্রিয়া থেকে বের হতে নতুন শিক্ষাক্রম বললেন মন্ত্রী। করোনার সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রাইমারি ও সেকেন্ডারি কার্যক্রম। ভূমি খাতে জালিয়াতি ঠেকাতে ৩.৫ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার। বাস্তবায়ন হলে কমবে মামলা ও ভোগান্তি। জামালপুরে নিখোঁজের 5 দিন পর মাদ্রাসার 3 ছাত্রের খোঁজ মিলল রাজধানীর বস্তিতে। পুলিশ বলছে স্বেচ্ছায় পালিয়েছে তারা। পোল্ট্রি বাজারে অস্থিরতা, বাড়ছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি বেড়েছে কেজিতে 30 টাকা। এখন খাদ্যের দাম বাড়ছে, ডিমের দাম বাড়ছে, এই জন্য গরিব মেশে খাওয়া অসুবিধা হয়ে গেছে। হঠাৎ করে আকাশ সব পাতাল হয়ে গেছে, পায়ে কিনে 60 টাকা কেজি ডিফারেন্স। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছে আমি শায়লা ইসলাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। দেশীয় বা আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানের কাছে দায় সহ ইভ্যালি বিক্রি অথবা দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল সিইও রাসেলের। এমন তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। দুপুরে র্যাব হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে তিনি জানান, ইভ্যালির দেনা 1000 কোটি, অথচ অ্যাকাউন্টে আছে মাত্র 30 লাখ টাকা। গ্রাহকদের অর্থ কিভাবে ফেরত দেওয়া হবে সে বিষয়ে সদুত্তর দিতে পারেননি রাসেল। ইভ্যালিকে ওয়ান ম্যান শো প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ এশিয়ার পরিচিত করার লক্ষ্যে বিভিন্ন স্থানে স্পন্সর করতে বলে জানায় র্যাব। তবে এর পেছনে কোনো প্রভাবশালী মহলের ইন্ধন এখনও পাওয়া যায়নি। ইভ্যালি সিইও রাসেল বিভিন্ন দেশ সফর করেছেন, কিন্তু কোথাও বিনিয়োগ করেছেন এমন তথ্য মেলেনি বলে জানায় র্যাব কর্মকর্তা। তবে অর্থ পাচার সহ এসব বিষয়ে বিএফআইইউ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্ত করার সুযোগ আছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। উনি কনফিডেন্ট ছিলেন যে উনি হয়তো আস্তে আস্তে পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে উনি এই ব্যবসার সাথে সংযুক্ত করতে পারবেন। উনি কিন্তু ওনার নিজের যে বর্তমান লায়াবিলিটিস দায়, যে নিজের যে সম্পদ, নিজের যে বিভিন্ন গ্রাহকদের টাকা, এইটা বর্তমান অবস্থায় উনি যে লায়াবিলিটিস ফেরত দিতে পারবেন, এটার ব্যাপারে তিনি সন্দিহান ছিলেন। এ বিষয়ে আরও জানবো সহকর্মী রিয়াজ রাহানের কাছ থেকে। রিয়াজ, রাসেল ও তার স্ত্রীকে কি থানায় হস্তান্তর করা হয়েছে কিনা, ব্রিফিংয়ে র্যাব আর কি জানালো সেটি জানতে চাই আপনার কাছে। শালা কিছুক্ষণ আগেই ব্রিফিং যখন শেষ হয় তারপর পরেই তা গুলশান থানায় নিয়ে আসা হয়েছে। আমি গুলশান থানায় রয়েছে। গুলশান থানায় কিছুক্ষণ আগেই এই রাসেল এবং তার স্ত্রীকে নিয়ে আসা হয়েছে। ইভ্যালির চেয়ারম্যান তাকে নিয়ে গুলশান থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মামলাটি গত পরশুদিন রাতে আবেদন করা হয়েছিল, গতকালকে মামলাটি রুজু হয়েছে, সেহেতু সেই অর্থ আত্মসাতের যে মামলা, সেই গ্রাহকের সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে ইতিমধ্যে। এবং যেটি ধারণা করা হচ্ছে হয়তো 2টা নাগাদ তাকে কোর্টে হাজির করা হবে এবং 3টার দিকে তাকে রিমান্ড আবেদন সহ কোর্টে আদালতে উপস্থাপন করা হতে পারে। আর আজকে ব্রিফিংয়ে মূলত যে 2টি বিষয় আলোচিত ছিল সেটি হচ্ছে কিভাবে এই যে শত কোটি টাকা গ্রাহক থেকে নেওয়া হচ্ছে এবং গ্রাহকের যে টাকা, সেই টাকাটি কীভাবে ফেরত দেওয়া হবে, এবং অন্যটি হচ্ছে তিনি যে বলা হচ্ছে অর্থ পাচার করেছেন কিনা সেই বিষয়ে তথ্য পাওয়া গেছে কিনা। অর্থ পাচার বিষয়ে যেহেতু মানি লন্ডারিং আইন রয়েছে, সেই হিসেবে সিআইডি এবং বাংলাদেশ ব্যাংকের
যে গোয়েন্দা সংস্থা রয়েছে বিএফআইইউ, তারা সহ যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো তারা অনুসন্ধান করবে, তা তদন্ত করার সুযোগ রয়েছে। র্যাবের আসলে এই বিষয়ে খুব বেশি কিছু করার নেই বলে তারা জানিয়েছেন। পাশাপাশি গ্রাহকের যে টাকাটি যে পরিশোধ করার বিষয়টি উঠে এসেছে, অনেকে জানতে চেয়েছেন বা অনেক গণমাধ্যম জানতে চেয়েছিল। সেই বিষয়টি হচ্ছে যেহেতু তিনি এখন আদালত বা আইনের কাঠগড়ায়, অর্থাৎ তাকে যেহেতু তার বিরুদ্ধে যেহেতু মামলা রুজু করা হয়েছে, সেই বিষয়টি এখন পুরোটাই আদালতের বিষয়। আদালত যে সিদ্ধান্ত দেবে সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে প্রতারণার মামলা যেহেতু অর্থ আত্মসাৎ এবং প্রতারণা যে মামলা রয়েছে, সেই মামলায় এমন কোনো ধরনের প্রভিশন নেই বা এমন কোনো ধরনের ধারা নেই যেখানে গ্রাহকদের টাকা বুঝিয়ে দেওয়ার মতো স্পষ্ট করে কিছু বলা রয়েছে। সেখানে দণ্ড রয়েছে, সেখানে অর্থদণ্ড এবং তার যে কারাদণ্ডের বিষয়ে বলা রয়েছে, তিনি কত বছর পর্যন্ত সাজা হতে পারে এই ধরনের মামলার ক্ষেত্রে। কিন্তু গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে কোনো স্পষ্ট ধরনের যেহেতু আইনে নেই, সুতরাং এটি কীভাবে হবে সেটি নিয়ে আসলে এটি চিন্তার বিষয় এবং সেটি নিয়ে বিভিন্ন সংস্থা কাজ করেছে বলে জানিয়েছে র্যাব। যেহেতু তবে এইখানে বাংলাদেশি ব্যাংক সহ পাশাপাশি আদালতের একটি নির্দেশনা থাকতে পারে এবং র্যাব যেটি কর্মকর্তারা যেটি বলছেন যে এই বিষয়ে যদি আদালত কোনো ধরনের নির্দেশনা দিয়ে থাকেন তাহলে হয়তো গ্রাহকদের যে টাকা সেটি ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আইনের যে ধারাগুলো রয়েছে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া ছাড়া গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার বিষয়ে অন্তত আপাতত এখন পর্যন্ত কোনো আশা নেই। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। শাস্তি ছাড়াই করোনার ভুয়া টেস্ট রিপোর্ট দেওয়া প্রতিষ্ঠানকে ক্ষমা করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুধু তাই নয়, তালিকার প্রথমে রেখে তাদেরকে আবার দেয়া হয়েছে এয়ারপোর্টে পিসিআর মেশিন বসানোর দায়িত্ব। বিশেষজ্ঞরা বলছেন নানা পরিবর্তনেও কালো থাবা থেকে মুক্ত হতে পারেনি ডিজি হেলথ। স্বাস্থ্য অধিদপ্তরের দাবি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো শুধরে নিয়েছে নিজেদের। রাসেল আহমেদের রিপোর্ট। রিজেন্ট হাসপাতাল ও জেকেজির পুকুর চুরির খবর অজানা নয়। অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি আটক হয়েছেন দায়িত্বশীলরা। পজিটিভ রোগীকে নেগেটিভ সনদ, নমুনা না নিয়েই নেগেটিভ ঘোষণা সহ ভয়াবহ অনিয়মের অভিযোগ আসে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে দোষ প্রমাণিত হলে গেল 9 জুন বন্ধ করা হয় 4টি প্রতিষ্ঠান: সিএসবিএফ হেলথ সেন্টার, স্ট্রিমস হেলথ কেয়ার, আল জামি ডায়াগনস্টিক সেন্টার ও মেডিনোভা মেডিকেল সার্ভিসেস। অজানা কারণে 2 মাসের মধ্যেই আবারও সচল প্রতিষ্ঠানগুলো। চলছে নমুনা সংগ্রহ সহ স্বাভাবিক কার্যক্রম। স্ট্রিমসের কর্মকর্তারা জানান কেবল মাসখানেক স্থগিত ছিল নমুনা সংগ্রহ। না, টেস্টে বন্ধ ছিল না, কিছুদিনের জন্য স্থগিত ছিল। খুব বেশি দিন না, এটা হয়তো সর্বোচ্চ 20-25 দিনের মতো হবে। আমরা শুরু করছি আসলে তাও 1 মাস হবে। শুধু তাই না, অভিযুক্ত 2 প্রতিষ্ঠান সিএসবিএফ ও স্ট্রিমসকে দায়িত্ব দেওয়া হয়েছে এয়ারপোর্টে পিসিআর মেশিন বসানোর। সর্বোচ্চ 5 দিনের মধ্যে কার্যক্রম শুরুর তাগিদ দেওয়া হয়। ভয়াবহ অভিযোগ প্রমাণের পরও কিভাবে স্পর্শকাতর কাজের তালিকার শুরুতেই ঠাঁই হয় 2 প্রতিষ্ঠানের? এটা তারা ঠিক করছে, সবকিছু ঠিকঠাক করার পরে তাদের যে ভুল ভ্রান্তি ছিল সেইগুলি তারা সংশোধন করছে, করে তারপরে তাদের মুসলিকা নিয়ে তাদেরকে আমরা অনুমোদন দিচ্ছি। এয়ারপোর্টে পিসিআর বসানোর আবেদন করেছিল এভার কেয়ার, আইদেশি, প্রেসক্রিপশন পয়েন্ট, বারডেম ও প্রাভা সহ অনেকেই। তবে অধিদপ্তরের সুপারিশ মেলেনি। কারণ হিসেবে বলা হয় আবেদনে যথেষ্ট তথ্য নেই। আরটিপিসিআর এর ল্যাবরেটরি যে আমাদের আছে, এটা তো স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে ছাড়পত্র দিয়েছে, তারপর আরটিপিসিআর ল্যাব আমরা চালু করেছি আর কি। এয়ারপোর্টেরটার ব্যাপারে ওনারা বলছিল, তো আমরা তখন আবেদন করেছি আর কি যে আমরাও চাই, কিন্তু পরে আমরা পাইনি আর কি। স্বাস্থ্য অধিদপ্তরের এমন ভূমিকার সমালোচনা করেন বিশেষজ্ঞরা। তাদের অভিযোগ অনিয়মের শাস্তি দূরে থাক, আপোষ করেছে প্রতিষ্ঠানটি। ধরুন আমি একজন মানুষের পা ভেঙে ফেললাম লাঠি দিয়ে, বাড়ি দেওয়ার পরে যদি আমি বলি আমি ভুল করে ফেলেছি, অতএব আমাকে আবার লাঠিটা আমার হাতে দেন, তাহলে তো হয় না। মানুষজনের মধ্যে যে সন্দেহ দানা বাঁধছে যে পেছনে অন্য কোনো রকম কালো কারসাজি রয়েছে কিনা, সেই ব্যাপারটাও পরিষ্কার করা দরকার। বিদেশি চাহিদার প্রেক্ষিতে দ্রুত রিপোর্ট পেতে এয়ারপোর্টে পিসিআর ল্যাব বসানোর দাবি ওঠে। আন্দোলন করেন প্রবাসীরাও। অবশেষে 7 প্রতিষ্ঠানকে দেয়া হয় দায়িত্ব। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বর্তমানের অনেকেই ঘটনাচক্রে শিক্ষক হয়েছেন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বর্তমানে শিক্ষক নিয়োগে যোগ্যতা নয়, বরং প্রাধান্য পাচ্ছে তদবির।
শিক্ষা দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটি আলোচনা সভার আয়োজন করে। সভায় শিক্ষামন্ত্রী বলেন, প্রশিক্ষিত শিক্ষকই দেশ ও সমাজের উন্নয়নে প্রয়োজন। পরীক্ষা ও সনদের মাঝে শিক্ষা পদ্ধতি সীমাবদ্ধ ছিল বলেই এই ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। আলোচনায় যোগ দিয়ে ওবায়দুল কাদের বলেন, অনেক ক্ষেত্রে ছাত্র নেতাদের কথায় শিক্ষকরা পরিচালিত হয়ে থাকেন, যা দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে পলিটিক্যাল রুমের সংস্কৃতি পুরোপুরি বন্ধের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সাবেক এই ছাত্রনেতা। পরীক্ষা কেন? তার যোগ্যতা দক্ষতা দেখার জন্য। সেই দক্ষতা যোগ্যতা দেখার তো আরো অনেক পদ্ধতি আছে। আমরা ধারাবাহিক মূল্যায়নের দিকে মন দিচ্ছি, সেখানে আমাদের শিক্ষক প্রশিক্ষণেরও একটা খুব বড় বিষয় থাকবে, আর সামষ্টিক মূল্যায়ন সেখানে কম থাকবে। আজ জাতীয় শিক্ষা দিবস। করোনার কারণে প্রায় 1.5 বছর পর সশরীরে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। তবে এখনও চালু হয়নি বিশ্ববিদ্যালয়গুলোর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। প্রায় 2 শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষায় অপূরণীয় ক্ষতি হয়েছে। আর এই ক্ষতি পোষাতে ছুটি কমিয়ে ক্লাস বাড়ানো ও শ্রেণীভিত্তিক ক্ষতি হিসাব করে ব্যবস্থা গ্রহণের তাগিদ বিশ্লেষকদের। শিক্ষামন্ত্রী বলছেন, স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সচলের পাশাপাশি ক্ষতি পূরণের জন্য কাজ চলমান আছে। 1.5 বছর পর সচল হয়েছে ক্লাসরুম। করোনায় শিক্ষা ব্যবস্থার ক্ষতিপূরণে সবাই মরিয়া। অনেক শিশু প্রায় 2 বছর ধরে যেতে পারেনি শিক্ষালয়ে। অনেক শিক্ষার্থী ঝরে গেছে পড়ালেখা থেকে। ঝরে পড়া শিক্ষার্থীদের হয়তো আর ফিরিয়ে আনা যাবে না, তবে ক্ষতির ধরন ও পরিমাণ জানতে কাজ করছে সরকার। এই ঘাটতির পরিমাণটা এবং রকমটা আমরা যখন বুঝতে পারবো, তখনই আসলে আমরা ঠিক করতে পারবো যে কিভাবে এই ঘাটতি আমরা পূরণ করব। উচ্চশিক্ষায় সেশন জট বাড়ার পাশাপাশি ক্যারিয়ার গঠনমূলক শিক্ষায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আশা করছি বিশ্ববিদ্যালয়গুলো খোলার সাথে সাথে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে এই ক্ষতি পুষিয়ে নিতে পারবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে এই ক্ষতি রিকভার করার জন্য 6টি নির্দেশনা পাঠানো হয়েছে। তবে উচ্চশিক্ষার তুলনায় প্রাইমারি ও সেকেন্ডারি পর্যায়ে ক্ষতির পরিমাণ বেশি বলে মনে করেন গবেষকরা। প্রি প্রাইমারি বা যে বাচ্চাটা ক্লাস 1 একেবারে যদি সেই বাচ্চাটা কিন্তু স্কুলে ভর্তি হতে পারলো না। আপনি বলবেন যে বাসায় পড়াশোনা, বাসায় আর কতটুকু হচ্ছে, মানে স্কুলে যে অ্যাডাপ্টেশন বা এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট সে হারালো। অপশনাল সাবজেক্টগুলো যেগুলো সেগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে বাসায় দিতে হবে, আর যেই সাবজেক্টগুলো হচ্ছে আমার একেবারে ম্যান্ডেটরি, যেগুলো আমার বেসিক, সেই ক্লাসরুমে আমাদেরকে টিচারকে এটা করতে হবে। ইউএনডিপির একটা গ্লোবাল নলেজ ইন্ডেক্স আছে, সেখানে বাংলাদেশ হচ্ছে একেবারেই তলানিতে। যতটুকু সম্ভব ছাত্র, অভিভাবক, শিক্ষক সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেটা লস হয়ে গিয়েছে সেটাকে কিছুটা হলেও আমরা রিকভার করতে পারবো। শিক্ষামন্ত্রী বলছেন, ভার্চুয়াল শিক্ষা কার্যক্রম আর অ্যাসাইনমেন্ট পদ্ধতি চালু থাকায় কিছুটা কমেছে শিক্ষার্থীদের ক্ষতি। ঘাটতি পূরণে নানা পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। শিক্ষার তো শুধু বই নয়, শিক্ষা তো আরো অনেক কিছু। সেই জায়গাগুলোতে কিন্তু একটা নিশ্চয়ই ঘাটতি হয়েছে। সেই ঘাটতি পূরণের জন্য আমরা এখন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলছি, আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানকে খোলা রাখতে পারি, আমরা সেই ঘাটতি পূরণের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। রেমেডিয়াল ক্লাসেস শুধু নয়, তাদের অন্য দিকগুলোতে যে ঘাটতি হয়েছে সেই ঘাটতিগুলো পূরণের জন্যও আমরা নানান রকমের উদ্যোগ গ্রহণ করেছি। ক্ষতি পুষিয়ে নিয়ে শিক্ষা ব্যবস্থা তার আপন গতিতে চলুক, এবারের শিক্ষা দিবসের এটাই প্রত্যাশা। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। দেশে প্রায় 70% মানুষ করোনার অ্যান্টিবডি অর্জন করেছে বলে জানিয়েছেন ম্যাক্সেসে পুরস্কারজয়ী বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরী। সকালে রেমন্ড ম্যাক্সেসে ফাউন্ডেশন আয়োজিত ভার্চুয়াল সেমিনারে তিনি এসব কথা জানান। ডক্টর কাদরী বলেন, ভ্যাকসিন দিয়েই করোনাকে বিদায় জানাতে হবে, মানাতে হবে স্বাস্থ্যবিধি। দেশে করোনা সংক্রমণের হার 6% নিচে নেমেছে। সবকিছু প্রায় স্বাভাবিকভাবে চলছে। সবশেষ ডেল্টা ও সাউথ আফ্রিকা ভেরিয়েন্ট চোখ রাঙাচ্ছে। করোনা সংক্রমণ কমার সাথে সাথে মানুষের জনসমাগম হচ্ছে। ডেল্টা ভেরিয়েন্টের দাপটও কমেছে। ম্যাক্সেসে পুরস্কারজয়ী বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরী বলছেন, মানুষের মধ্যে হার্ড ইমিউনিটি বেড়েছে। 60 or 70% of the people now
আমরা যৌথ স্টাডি করে দেখেছি দেশে 60 থেকে 70% মানুষ ভ্যাকসিন ছাড়াই হার্ড ইমিউনিটি অর্জন করেছেন। করোনার ধরন এমন নতুন ভ্যারিয়েন্টের সাথে সাথে সংক্রমণের হার নির্ভর করে। তাই আমাদের ভ্যাকসিন দিয়েই করোনা মোকাবেলা করতে হবে, স্বাস্থ্যবিধিও মানতে হবে। ভবিষ্যতে বিভিন্ন ভেরিয়েন্ট আবারও সংক্রমণের হার বাড়াতে পারে, তাই টিকার পাশাপাশি মাস্ক পরার উপর জোর দেন এই বিজ্ঞানী। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টই শেষ নয়, আরও নানা ভ্যারিয়েন্ট আসতে পারে। তাই আমাদের নিয়মিত নজর রাখতে হবে। বাংলাদেশের মানুষের দ্রুত যে কোনো পরিবেশে খাপ খাওয়ানোর ক্ষমতা করোনা মোকাবেলায় ভালো ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক এই সংবাদ সম্মেলনে ডক্টর কাদরি ভেদাভেদ ভুলে বিশ্বের সব মানুষের জন্য ভ্যাকসিন নিশ্চিতের আহ্বান জানান। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দুদিনের যাত্রা বিরতি শেষে নিউ ইয়র্ক যাবেন তিনি। সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি। স্থানীয় সময় বিকেল ৩:৪টায় তার ফিনল্যান্ডে পৌঁছানোর কথা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে হেলসিঙ্কি শাখা আওয়ামী লীগ সহ প্রবাসী বাংলাদেশিরা। ১৯ সেপ্টেম্বর সেখান থেকে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। ২৪ সেপ্টেম্বর যোগ দেবেন জাতিসংঘ অধিবেশনে, ভাষণ দেবেন বাংলায়। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এবারের বক্তৃতায় ধনী গরিব সব দেশের মানুষের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করার তাগিদ দেবেন তিনি। তবে রোহিঙ্গা সংকট নিয়ে এবার কোনো প্রস্তাব দিচ্ছে না বাংলাদেশ। ১ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। একজনের জমি অন্যের নামে রেকর্ড নামজারির ঘটনার শেষ নেই। আবার প্রকল্পের নামে সংরক্ষিত ও অভয়ারণ্যের জমিও বরাদ্দ হয়ে যাচ্ছে অপরিকল্পিতভাবে। দখল হচ্ছে সরকারি খাস জমি, জলাশয়। ভূমি খাতের এমন জালিয়াতি ও অব্যবস্থাপনা ঠেকাতে প্রায় ৩.৫ কোটি টাকার ৩টি প্রকল্প নিয়ে কাজ করছে ভূমি মন্ত্রণালয়। ভূমিমন্ত্রী জানান, ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনে প্রকল্পগুলো বাস্তবায়ন হলে কমে যাবে মামলা মোকদ্দমা। ঘরে বসে অনলাইনে পাওয়া যাবে সেবা। আলমগীর স্বপনের রিপোর্ট। স্বামীর মৃত্যুর পর অসহায় স্কুল শিক্ষক রেহানা পারভিন মাথা গোজা ঠাঁই নিয়ে পড়েছেন নতুন সংকটে। বাউনিয়ার জমজম কমপ্লেক্সের কেনা ফ্ল্যাটে উঠেছেন, কিন্তু ফ্ল্যাটের জন্য বরাদ্দ জমির নামজারি অন্যের নামে হওয়ায় সংযোগ দিতে পারছেন না বিদ্যুৎ, পানির। এজন্য ভূমি অফিসে ঘুরলেও মিলছে না সমাধান। পানির বিদ্যুৎ না থাকলে তো কিছু করা যাবে না, থাকা যাবে না। এই যে ইস্যু গেছি ডেস্কোতে, ওনারা বলছে নামজারি লাগবে। অফিসে গেছি, পরে ওনারা বললাম দেখা বলে যে আপনার নাই, জমি নাই। এখানে আসছি, এখানে এসে ওনারা আবার চেক করে বলে যে এই আপনার জমি আর নাই, সব খারিজ হয়ে গেছে। এখানে দেখলাম যে যতটুকু জমি আছে ততটুকু নাম খারিজ ওনারা ওভাবে করে নিয়ে গেছে। এই জন্য বলছি আপনার এটা সংশোধন একটা উপায় আছে যে যেহেতু আপনি ওই দলিল একই দলিলে আছেন, তাহলে আপনারা মিসকেস করেন। মেহেরপুরের আবু ইউসুফ ভূমি অফিসে গিয়েছিলেন জমির রেকর্ডের সমস্যা নিয়ে। যে জমির এক অংশ রেকর্ড হয়েছে অন্যের নামে। স্টেটে আমার নামে 11.5 শতক জমি রেকর্ড হয়েছে, কিন্তু ফাইনালে 10 শতক ফাইনাল রেকর্ড এসেছে। সেহেতু এইটা খারিজ করতে হবে। উনি বললে এটা সিভিল করেন না। এভাবে একজনের জমি অন্যের নামে রেকর্ড নামজারির অসংখ্য অভিযোগ রয়েছে সারা দেশে। আবার সরকারি খাস জমি, জলাশয় দখলের পাশাপাশি অভিযোগ আছে সংরক্ষিত ও অভয়ারণ্যের জমি অপরিকল্পিতভাবে বরাদ্দের। এই অবস্থা থেকে বের হতে পুরো ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনে প্রায় ৩.৫ কোটি টাকার ৩টি প্রকল্প নিয়ে কাজ করছে ভূমি মন্ত্রণালয়। এর মাধ্যমে সব মৌজা ও প্লটের ডাটাবেস তৈরি, ডিজিটাল ভূমি জরিপ সহ পুরো ভূমি সেবা অটোমেশন করা হবে। ডিজিটাল সার্ভে হয়ে যাওয়ার পরে যখনই জমি পার্টিশন হবে, চেঞ্জ হবে, আমার কিন্তু ডিজিটালি ওটা মিউটেশনের সাথে সাথেই ম্যাপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে আমার আর ফার্দার জরিপের দরকার হচ্ছে না। আমার স্বপ্ন কি, মানুষ ভূমি অফিসে আর যেতে হবে না, আমি ঘরে বসেই সব সার্ভিস যাতে পায়। মেইনলি শুরু করব বরগুনা এবং পটুয়াখালী, এই দুই জায়গা থেকে আমরা শুরু করব ডিজিটাল সার্ভেটা। ওখানে আমরা দেখছি, এক্সপ্লোর করছি যারা এক্সপার্ট আছে এই লাইনে, প্রাইভেট কোম্পানি। ২০২৫ সালের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন হলে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হবে জমি। ডেটাবেজের মাধ্যমে কে কোন প্লটের মালিক সুনির্দিষ্ট করা হবে। রেকর্ড নামজারি দ্রুত নিষ্পত্তিতে কমে যাবে মামলা মোকদ্দমা।
আমরা এখন থেকে যে জরিপগুলো করব সেই জরিপে আমরা কোনো প্লট শেয়ারিং করব না। যত ছোট প্লটই হোক, একটা প্লটের মালিক সিঙ্গেল, কোনো খতিয়ান শেয়ার হবে না। এনআইডি ভিত্তিক প্রত্যেকটা মানুষের আলাদা খতিয়ান হবে। এখন এগুলো নিয়ে আর মামলা মোকদ্দমা কেউ কোর্টে গিয়ে করবে না, যেটা আমাদের মূল জায়গা, যেটা নিয়ে হয়রানি বেশি হচ্ছে, কোর্টে যেতে হচ্ছে, এটা তো আর হবে না ইনশাল্লাহ। কারণ এটা তো একদম প্রপারলি আমরা সায়েন্টিফিক্যালি আমরা এটা করব। ভূমি মন্ত্রণালয় বলছে, ভূমি সেবার ডিজিটালাইজেশনের পুরো সুফল পেতে হলে সব সাব রেজিস্ট্রি অফিসকেও ডিজিটালাইজড করতে হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা থেকে নিখোঁজের 5 দিন পর 3 ছাত্রীকে পাওয়া গেছে। গতরাতে রাজধানীর মুগদার মান্দা বস্তিতে খোঁজ মেলে তাদের। এর মধ্যে 3 জনকে জামালপুরে নিয়ে এসেছে পুলিশ, রাখা হয়েছে ইসলামপুর থানায়। কমলাপুর রেল স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ প্রথমে নিশ্চিত হয় তারা জামালপুর থেকে রাজধানীতে এসেছে। পরে মুগদার মান্দা বস্তিতে তাদের সন্ধান মেলে। পুলিশ জানায় স্বেচ্ছায় ঢাকায় পালিয়ে যায় দারুত তাকওয়া মহিলা মাদ্রাসার 2য় শ্রেণীর 3 শিক্ষার্থী মিম আক্তার, সূর্যবানু ও মনিরা। পরে বস্তিতে রাজা নামে এক রিকশা চালকের ঘর থেকে 3 জনকে উদ্ধার করা হয়। ঢাকার মুগদা থানার মান্ডা এলাকায় একজন রিকশা চালক যার নাম রাজা, তার ঘর থেকে আমরা 3 জন ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যে তারা স্বেচ্ছায় ইসলামপুর উপজেলার দারুত তাকওয়া মাদ্রাসা থেকে পালিয়ে গেছেন। দরপত্র প্রক্রিয়া শেষ হলে এখনো ঠিকাদারের প্রতিষ্ঠান নিয়োগ দেওয়াই হয়নি, বলছি গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক সড়কের উন্নয়ন প্রকল্পের কথা। দীর্ঘদিনেও কাজ শুরু না হয় এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে খানাখন্দের, ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুর্ভোগে স্থানীয়রা। টেকেরহাট থেকে গোপালগঞ্জ শহর পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য 44 কিলোমিটার। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। 2020 সালের জুনে আঞ্চলিক এই সড়কটি মহাসড়কে উন্নীত করতে একনেকে পাশ করা হয় একটি প্রকল্প। বরাদ্দ হয় 612 কোটি টাকা। দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে সড়কের দুপাশের গাছও সরিয়ে নেয় বন বিভাগ, কিন্তু সড়ক সম্প্রসারণের কাজ আর শুরু হয়নি। এখনো নিয়োগ করা হয়নি ঠিকাদারি। কি খারাপ রাস্তা, সিটকাইতে গাড়ি ঘোড়া পড়ে যায়, মানুষ পড়ে যায়। ব্যান বুন ভাঙ্গে ছিঁড়ে হাজির হয়, গাড়িতে বাজে, গাড়ির সমস্যা হয়। হ্যাঁ, নিজে একবার অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইছি। যা লাগবে 40 মিনিট সময় বা 30 মিনিট সময়, সেটা 1.5 ঘন্টা পৌঁছতে পারি না। কিভাবে কি কাজ করব? সরকারের কাছে আমাদের আবেদন যে রাস্তাটা যেন সুন্দর করে দেওয়া হোক। সড়ক বিভাগের কর্মকর্তা বলছেন, প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের জন্য চলছে যাচাই বাছাই। এতে কিছুটা সময় লাগছে, তবে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রচেষ্টা অব্যাহত, জানালেন সড়কের নির্বাহী প্রকৌশলী। বিভিন্ন রুটিন কাজ, মাইনরের কাজ মাধ্যমে আমরা এই রাস্তাটাকে চলাচল বুঝিয়ে রাখার চেষ্টা করতেছি। এটার আমরা টেন্ডার প্রক্রিয়া চলমান আছে, এটা এখনো মূল্যায়ন এখনো কমপ্লিট হয় নাই। হইলে হয়তো ঠিকাদার মাঠে আসলে তারপর এটা কাজ শুরু হবে। টেকেরহাট থেকে গোপালগঞ্জ পর্যন্ত মহাসড়ক উন্নয়নের এই প্রকল্পের মেয়াদ 2022 সালের জুন মাসে শেষ হবার কথা। ইয়ামিনতা মাহফুজ, যমুনা নিউজ। পোল্ট্রি বাজারে হঠাৎ উৎকণ্ঠা। গত 7 দিনে লাগামহীনভাবে বাড়ছে ব্রয়লার মুরগির দর। দেশি জাতের কেজি 500 টাকা। ব্যবসায়ীদের যুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান খোলায় চাহিদা বেড়েছে, অথচ সরবরাহের কোনো কমতি নেই। একই অজুহাতে দাম বেড়েছে ডিমের, যদিও ভালো দাম না পেয়ে লোকসানে ধুঁকছেন খামারিরা। তারা বুঝতে পারছেন না শহরের বাজারে দাম কেন এত বাড়ছে। সাত সকালে বৃষ্টির ঝাপটা, তা মাথায় নিয়ে ছুটির দিনে ব্যস্ততা মুরগির দোকানে। ডেলিভারির অপেক্ষা অনুষ্ঠানের আগাম অর্ডারের। চাহিদা থেমে নেই খুচরা দোকানেও। গত 1 সপ্তাহে এই ভিড় আরও বেড়েছে। সেই চাহিদাকেই এখন অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছেন পোল্ট্রি ব্যবসায়ীরা। সরবরাহের কমতি নেই, তারপরও গত 1 সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। 280 টাকা কেজি দরের আশপাশে মিলছে পাকিস্তানি জাত। 500 টাকা ছাড়িয়েছে দেশি মুরগির কেজি। ত্রাহি অবস্থা ডিমের দোকানেও। ফার্মের লাল ডিমের ওজন এখন 110 টাকা, সাদাটার দাম আরও বেশি। আজকে সেরকম বেচা কিনা নাই, রেট বাড়ার কারণে। আগে যে হিসাবে খাইছে ওই হিসাবে এখন মানুষ কিনতেছে না। 220 টাকা কেজি,
বা 210 টাকা কেজি এভাবে বিক্রি করছে। এখন 12 তারিখের পরে হঠাৎ করে মানে আকাশ সব পাতাল হয়ে গেছে, পায়ে কিনে 60 টাকা কেজি ডিফারেন্স। সামনে বিয়ে শাদী আসতেছে, পিকনিক আসতেছে, শীতের মরশুম আসতেছে, এই টাইমটাই মনে করেন মাল দামটা বেশি থাকে। প্রান্তিক খামারিদের বার্তা অবশ্য ভিন্ন। করোনাকালে বন্ধ হয়ে গেছে অনেক ছোট খামার, পোলট্রি খাতে লেগেছে কর্পোরেট হাওয়া। তাই ফিড, বাচ্চা কিংবা মুরগি বেচাকেনায় একচেটিয়া দাপট বড় বেনিয়াদের। খামারিদের অভিযোগ, করোনা মহামারী তাদের কোমর ভেঙে দিয়েছে। ডিমের দাম আমরা বেশি পাইলেও সেটা খাবারের সাথে কম্পেয়ার না হয়ে আমাদের মানে লাভবানের সঙ্গে আমরা খুব কম হচ্ছি। এখন খাদ্যের দাম বাড়ছে, ডিমের দামও বাড়ছে, এই জন্য গরিব মাসে খাওয়া অসুবিধা হয়ে গেছে গা। দাম কিনতাম আগে 2100 টাকা 2200 টাকা বস্তা, এখন সে খাদ্য কিনতে হয়েছে আমাদের 2500 টাকা 2550 টাকা। খাসি ও গরুর মাংসের দোকানে অবশ্য পরিস্থিতি বদলায়নি। কেজিতে 550 টাকা গুনতে হবে গরুর মাংসের জন্য, খাসির মাংসের দর 800 থেকে 900 টাকা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মেট্রো রেলে ব্যবহৃত মালামাল চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। মেট্রো রেল প্রকল্প কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে 1 টন 354 কেজি চোরাই মালামাল ও 3টি ট্রাক জব্দ করা হয়। চুরিতে জড়িত গ্রেফতারকৃতরা হল দুলাল হোসেন, দেলার হোসেন, হাসমত ব্যাপারী, রবিন ও আনোয়ার হোসেন। তারা জিজ্ঞাসাবাদে জানায় মেট্রো রেল প্রকল্পের নির্মাণাধীন লাইন হতে বিভিন্ন ধরনের সামগ্রী চুরি করে আসছিল। এসব চুরি করা সামগ্রী তারা রূপান্তরের জন্য একটি লোহা কারখানায় সরবরাহ করতে বলেও জানায় পুলিশ। এই গ্যাংয়ের যে প্রধান দেলোয়ার সহ অন্যান্য আরও 3 জন আসামি, সর্বমোট 5 জনকে গ্রেপ্তার করি। আমরা অভিযান পরিচালনা করে বৃন্দাবন এলাকা এবং রূপনগরের ইস্টার্ন হাউজিং এলাকা থেকে আমরা 1.5 টন ওজনের বিভিন্ন ধরনের মালামাল জব্দ করি, যা মেট্রো রেল নির্মাণ কাজে এবং মেট্রো রেলে ব্যবহৃত হতো। আজ নির্ধারিত হবে জাতীয় ফুটবল দলের কোচ জেমিডের ভবিষ্যৎ। চুক্তির মেয়াদের 1 বছর আগে তাকে বহিষ্কার করা হতে পারে। সব মিলিয়ে এই ব্রিটিশ কোচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিকেলে জরুরি সভায় বসবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। এর আগে বাফুফে নির্বাহী কমিটির সভায় জেমির পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করেন অধিকাংশ সদস্য। অসন্তুষ্টি প্রকাশ করেছেন বাফুফের সভাপতি নিজেও। জেমিডের অধীনে তেমন কোনো সাফল্য নেই জাতীয় দলের। 29 ম্যাচ খেলে মাত্র 9টিতে জয়, ড্র হয়েছে 5 ম্যাচ, বিপরীতে হার 15 ম্যাচে। তবে সাফ টুর্নামেন্টের আগে তাকে বরখাস্ত করা হবে কিনা এই নিয়ে রয়েছে পক্ষে বিপক্ষে মত। তার বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন প্রিমিয়ার লিগের বেশ কয়েকজন কোচ। কঠোর পরিশ্রম আর আবেগের লাগাম টেনে 5.5 বছর পর বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন নুরুল হাসান সোহান। নিজের সেরাটা উজাড় করতে মুখিয়ে থাকা এই উইকেট রক্ষক ব্যাটসম্যান চান দলের জয়ে অবদান রাখতে। মুশফিকের সাথে তার কোনো প্রতিযোগিতা নেই। আগে থেকেই তার কাছ থেকে ফিটনেস, কিপিং ও ব্যাটিংয়ের টিপস নেওয়ার কথা জানিয়েছেন সোহান। 2016 সালে টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ডেবু হলেও 2017 সালের পর অপেক্ষা আবারও ম্যাচ খেলার জন্য। সোহানের সেই অপেক্ষা 2022 দিনের, অন্য হিসেবে 5 বছর 6 মাসের। এরপরই নিয়মিতই খেলেছেন। গেল জুলাই থেকে এখন পর্যন্ত উইকেটের পেছনে ছিলেন 13টি টি-20তে। টিম ম্যানেজমেন্টের বিশ্বকাপ পরিকল্পনার অংশ না হলে হয়তো কালের গহ্বরে হারিয়ে যাওয়ার প্রেক্ষাপট রচিত হতো। ন্যাশনাল টিমের বাইরে ছিলাম, তখন থেকে আমার মেন্টালিটি আমার কাছে মনে হয় যে এটা আমি চেঞ্জ করতে পেরেছি। হার্ডওয়ার্কটা করতে চাই, তো আসলে আলটিমেটলি অনেক কিছু যেগুলো আমার কন্ট্রোলের ভিতরে নেই বা ফিউচার বা পাস্ট, এগুলো নিয়ে আসলে খুব বেশি চিন্তিত না। দেশ ও দেশের বাইরে সবশেষ 3 সিরিজে বাংলাদেশের যে পারফরমেন্স, তাতে যে কাউকে হারানোর স্বপ্ন সোহানের। লাস্ট 3টা সিরিজ আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো খেলেছি, আর আমার কাছে মনে হয় যে টিমের সবাই এটাই আমরা বিলিভ করতেছি যে আমরা যে কোনো বড় টিমের সাথে ইনশাল্লাহ জিততে পারি। তো আমার কাছে মনে হয় যে এই চেয়ার আপ এবং এই কনফিডেন্সটা আমাদের ওয়ার্ল্ড কাপে ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য অনেক হেল্প করবে। নিউজিল্যান্ড সিরিজের আগে উইকেট কিপিং নিয়ে করা রাসেল ডোমিঙ্গোর মন্তব্য সমালোচনার খোরাক গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমেও। তবে মুশফিকের সাথে কোনো দ্বন্দ্ব নেই, সেটিও স্পষ্ট করলেন। ওয়ার্ল্ডের আপনি বেস্ট উইকেট কিপারদের মধ্যে অন্যতম মুশফিক ভাই। তো তার কাছ থেকে যে জিনিসগুলো, তার এক্সপিরিয়েন্স এবং যে হেল্প যেটা রয়েছে, এটা নিয়ে সবসময় তার সাথে কথা হয়। ইভেন যখন ন্যাশনাল টিমের বাইরেও ছিলাম, ফিটনেস, ব্যাটিং, উইকেট কিপিং সবকিছু নিয়ে তার সাথে কথা হতো। মুশফিক গ্লাভস ছাড়াই টি-20 বিশ্বকাপ দলের মূল ভরসা এখন দেশ সেরা উইকেট রক্ষক নুরুল হাসান সোহান। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা।
এবারে টি-20 বিশ্বকাপে দেখা মিলবে না স্টোকস, তামিম, টেইলর, ডুপ্লেসিসের মতো তারকা ক্রিকেটারদের। এর মধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো। সেসব স্কোয়াডে নেই এসব তারকারা। কেউ সরে দাঁড়িয়েছেন, কেউ বা অসুস্থতার কারণে নেই ক্রিকেটে, আবার কেউ ফর্ম দেখিয়েও নজর কাটতে পারেননি। লর্ডসের বিশ্বকাপ ফাইনালে কিউইদের কাছ থেকে জয় ছিনিয়ে আনা বেন স্টোকস নেই ঠিক পরের বিশ্বকাপে। সুপার ওভারে রোমাঞ্চে ভরপুর ম্যাচে ইংলিশদের দিয়েছিলেন প্রথম ওয়ানডে শিরোপার স্বাদ, কিন্তু ফাইনাল জেতানো সেই স্টোকস নেই এইবার টি-20 বিশ্বকাপ দলে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তিনি। সেই বিরতির গ্যারাকলে আটকে গেছেন এখনো। ইনজুরির কারণে টানা 3টি টি-20 সিরিজ খেলেননি তামিম ইকবাল। দল ঘোষণার আগে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করেছিলেন ওয়ানডে অধিনায়ক। আর তাই তো স্টোকসের মতো তাকেও দেখা যাবে না টি-20-র মহা আসরে। এদিকে ভারত দলে নেই অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে আলোচনা থাকলেও এই নিয়ে কোনো আনুষ্ঠানিক কারণ দেখায়নি ভারতীয় দলের নির্বাচক চেতন শর্মা। মারকাটারি ব্যাটিংয়ে সিদ্ধ হস্ত শিখর দ্রুতই দলে ফিরবেন বলে বিশ্বাস এই নির্বাচকের। পাকিস্তান দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক শোয়েব মালিকের। নিজের সবশেষ ইনিংসে বাংলাদেশের বিপক্ষে শোয়েব করেছিলেন ম্যাচ জেতানো অপরিহার্য 50। এরপর ইংল্যান্ড সিরিজেও ছিলেন শোয়েব, কিন্তু পরের জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড সিরিজে ছিল না তার নাম। আর এবার অজানা কারণে বিশ্বকাপ টি-20-তেও নেই তিনি। এদিকে নিউজিল্যান্ড স্কোয়াডে নেই রস টেইলর। করোনায় আক্রান্ত হওয়ার পর আর ফেরা হয়নি দলে। অপরিহার্য ব্যাটসম্যান টেইলরকে মিস করবে নিউজিল্যান্ড দল। কিন্তু এবার সবথেকে চমকপ্রদ স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ফাফ ডুপ্লেসি ও ক্রিস মরিসকে রাখা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে, অথচ সিপিএল আইপিএলে দারুণ ফর্ম দেখিয়েছেন ফাফ। এক ঝাঁক এই তারকার অনুপস্থিতি হয়তো ভুলিয়ে দেবেন নতুন পুরনো অনেকেই, তবে দল ব্যর্থ হলে তাদের কথাই মনে পড়বে সবার আগে। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে 189 অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গত আগস্টে প্রকাশিত র্যাঙ্কিংয়ে 4 ধাপ পিছিয়ে ছিল জামাল ভুঁইয়ার, আর এবার পেছালো আরও এক ধাপ। সেপ্টেম্বরের শুরুতে কিরগিজস্তানের 3 জাতীয় ফুটবল টুর্নামেন্টে 2 ম্যাচে হারে বাংলাদেশ, যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। ভারত 2 ধাপ পিছিয়ে 107তম অবস্থানে। দক্ষিণ এশিয়ান দলগুলোর মধ্যে মালদ্বীপ 158 আর 168তম অবস্থানে নেপাল, তবে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। ব্রাজিলের অবস্থান দ্বিতীয়, তবে তৃতীয় আর চতুর্থ অবস্থানে এসেছে পরিবর্তন। 1 ধাপ পিছিয়ে ফ্রান্স নেমে গেছে 4-এ, 4 নম্বরে থাকা ইংল্যান্ড উঠে এসেছে 3 নম্বরে। অপরিবর্তিত আছে ইতালি, আর্জেন্টিনার অবস্থান। 7 নম্বরে উঠে এসেছে পর্তুগাল। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে আপনাদের সাথে ফিরবেন দেবাশিস রঞ্জন সরকার। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।